জুডিশিয়াল সিস্টেম পড়াতে গিয়ে আমি আলোচনা করে দিয়েছিলাম যে আমাদের যে জুডিশিয়াল সিস্টেমের মধ্যে যে সমস্ত পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, সেগুলো সম্পর্কে আমি ডিসকাস করেছিলাম যে কিভাবে আমাদের যে কলিজিয়াম সিস্টেমের মাধ্যমে নির্বাচন হয়, ঠিক আছে? কারা মানে ফ্রিতে মানে বিনামূল্যে আইনি সুবিধা পেয়ে থাকে, কি যোগ্যতা হলে? সেলারি কে প্রোভাইড করে থাকে? কতদিনের মানে তাদের হচ্ছে কার্যকাল থাকে? কত বছর বয়সে রিমুভ হয়? এগুলো আমি ডিসকাস করেছিলাম। অ্যাক্টিং জাজ, চিফ জাস্টিস, অ্যাড হক জাজ এগুলো কি? এগুলো আমরা ডিসকাস করেছিলাম। তাই তো? আচ্ছা। ইন্ডিপেন্ডেন্স এগুলো ডিসকাস করেছিলাম। আচ্ছা, আজকে আমরা একটু আলোচনা করব ১ম এ সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কার্যাবলী। ঠিক আছে? খুব ইম্পোর্টেন্ট জিনিস। সুপ্রিম কোর্টের কার্যাবলী। যে সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রিম কোর্টের কার্যাবলীর মধ্যে ১ম এ আমরা দেখেছি যে আমাদের যে জুডিশিয়াল সিস্টেমের ক্ষেত্রে বা আমাদের যেকোনো গভর্নমেন্ট সেখানে ৩ টে পিলার থাকে। এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। তো ৩ জনের ৩ টে কাজ আমরা জানি। এক্সিকিউটিভরা কি করে? শাসন করে। লেজিসলেটিভরা আইন তৈরি করে। আর জুডিশিয়ালরা দেখে যে এক্সিকিউটিভরা সে মতো কাজ করছে কিনা। ঠিক আছে? সেটা আমরা জানি। তো এই সুপ্রিম কোর্ট যে রয়েছে, সুপ্রিম কোর্টকে আমরা দুটো কথাতে দুটো এমসিকিউ এর মাধ্যমে ডিফাইন করে থাকি। কি? সুপ্রিম কোর্টকে প্রথমত বলা হয় কি যে ভারতের এটা কি সর্বোচ্চ আপিল আদালত। কথাটার মানে কি? সর্বোচ্চ আপিল আদালত কথাটার মানে হচ্ছে যে তোমার যদি কোনো কিছু দাবি থাকে, বিভিন্ন কারণে দাবি থাকতে পারে। সেই দাবি সর্বোচ্চ আপিল আদালত, সেই সর্বোচ্চ আপিল তুমি সুপ্রিম কোর্টে গিয়ে করতে পারো। আচ্ছা। এবার সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের ওপরে কিন্তু কোনো ব্যাপার নেই। সুপ্রিম কোর্টই হচ্ছে সর্বোচ্চ। এর বেশি কিন্তু তুমি কোথাও যেতে পারো না। এইজন্য সুপ্রিম কোর্টকে বলা হয় সর্বোচ্চ আপিল আদালত এবং সুপ্রিম কোর্টকে বলা হয় জনগণের যে মৌলিক অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেই মৌলিক অধিকারের রক্ষাকর্তা। ঠিক আছে? বা গার্জিয়ান হিসেবেও বলা হয়ে থাকে। কেন? কারণ যদি মৌলিক অধিকার সংক্রান্ত কোনো জিনিস তোমার খর্ব হয়ে থাকে, তাহলে কি হবে? তুমি সরাসরি সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট কি করে? আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারগুলো রয়েছে, সেগুলোকে প্রোটেক্ট করে এবং আমাদের যদি কোনো রকমের দাবি থাকে, সেটা আমরা সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারি। এজন্য সুপ্রিম কোর্টের ডিসিশনের উপরে কোনো রকমের কিছু চ্যালেঞ্জ করা যায় না। কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আপিল আদালত। বোঝা গেল? এছাড়া এই কারণে সর্বোচ্চ আপিল আদালতের জন্য এটাকে ইংলিশে বলা হয় কি ফাইনাল ইন্টারপ্রিটার। ইংলিশটা জেনে রাখবে। ফাইনাল ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটার মানে কি সর্বোচ্চ আদালত। ফাইনাল। এর বেশি কেউ কোনো রকমের কাজ করতে পারে না। আর রক্ষাকর্তাকে ইংলিশে বলা হয় কি গার্ডিয়ান। ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখবে যে ইংলিশেও কোশ্চেন দিয়ে থাকে অভিভাবক। বলবে স্যার রক্ষাকর্তা তো পড়ছি, অভিভাবক তো পড়িনি। জিনিসগুলো বিভিন্ন টার্মে ইউজ করা হয়। এই টার্ম গুলো সম্পর্কে সচেতন হতে হবে। ওকে? এবার আমি আছি সুপ্রিম কোর্টের কাজের এলাকার মধ্যে কি কাজ রয়েছে। প্রথমত সুপ্রিম কোর্টের কাজের মধ্যে ১ম নাম্বার কাজ সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে মূল এলাকা। মানে সুপ্রিম কোর্ট কি কাজ করে থাকে সেটাকে বলে তার মূল এলাকা। যেটাকে ইংলিশে বলা হয় কি অরিজিনাল। ঠিক আছে? অরিজিনাল। এবার এখানে একটা টার্ম সব জায়গাতেই ইউজ করা হয়। মাথায় রাখবে সেটা হচ্ছে কি জুরিসডিকশন। ঠিক আছে? কোন জাজমেন্ট কোন ব্যাপার নয়। JURISDICTION যেটাকে বলে জুরিসডিকশন। জুরি কথার মানে হচ্ছে জুরিসডিকশন। জুরিসডিকশন মানে হচ্ছে কোন বিচার বিভাগ বা কোনো কিছু যে আদালত এলাকা মানে সুপ্রিম কোর্ট যে কাজকর্ম করে থাকে, কিসের মাধ্যমে হয় বা সেই যে সুপ্রিম কোর্টের যে এখতিয়ার বা এলাকা বা কাজ সেটাকে বলে সুপ্রিম কোর্টের জুরিসডিকশন। এই টার্মটা মাথায় রাখবে। জুরিসডিকশন এই টার্মটা প্রচুর ইম্পোর্টেন্ট, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় জুরিসডিকশন। ঠিক আছে? টার্ম গুলো একটু মাথায় রাখবে। নাহলে এমসিকিউ করতে গিয়ে এগুলো গন্ডগোল হবে। তাহলে এটাকে মূল এলাকা কি করব? অরিজিনাল জুরিসডিকশন। আমি বাকিটা লিখছি না। অরিজিনাল পেছনে জুরিসডিকশন লাগিয়ে দেবে। ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম। মূল এলাকা অরিজিনাল জুরিসডিকশন। নাম্বার 2 কি? আপিল এলাকা। তাহলে তার ইংলিশ কি হবে? অ্যাপিলেট জুরিসডিকশন। APPELLATE পেছনে জুরিসডিকশন লাগিয়ে দেবে, কোনো অসুবিধা নেই।
আমি এই জন্য বাকিগুলো আর লিখছি না। প্রত্যেকটা কার্যাবলীর মধ্যে জুরিসডিকশন বলা হয়। তাহলে মূল এলাকা অরিজিনাল জুরিসডিকশন, অ্যাপিল এলাকা অ্যাপিলেট জুরিসডিকশন। নাম্বার 3 পরামর্শ, পরামর্শ প্রদান, যেটাকে বলা হয় কি অ্যাডভাইজারি জুরিসডিকশন। অ্যাডভাইজারি, অ্যাডভাইস দেয়, অ্যাডভাইজারি জুরিসডিকশন। আর নাম্বার 4 কি বিভিন্ন নির্দেশ, আদেশ এবং লেখো জারির জুডিশিয়াল। নির্দেশ, আদেশ ও লেখো, যেটাকে ইংলিশে বলা হয় কি রিট জুডিশিয়েশন, WRIT, রিট জুডিশিয়েশন। বলো, লিখতে পারলে বলো, যদি লেখায় অসুবিধা হয়, আমি এখনো কিছু বোঝাইনি, বোঝানোর আগে ঠিকঠাক লিখতে পেরেছো কিনা বলো। আচ্ছা, এখানে একটা জিনিস লেখো, আর্টিকেল হেডিং করো, যে আর্টিকেল বা ধারা কি রিলেটেড, আর্টিকেল রিলেটেড টু জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় পর্যালোচনা। ঠিক আছে, বিচার বিভাগীয় পর্যালোচনা, জুডিশিয়াল রিভিউ এর উপর কিছু আর্টিকেল গুলো আমি ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে, প্রথমত প্রথমত আর্টিকেল 13, আর্টিকেল 13, মনে পড়ে আর্টিকেল 13 কি ছিল? আর্টিকেল 13 মনে আছে কি ছিল? স্যার ওই মৌলিক অধিকার জারি করতে, বলো কি ছিল, বলো মনে আছে? 13 ডেফিনেশনের পরে পড়াশোনা করা যাবে ওই সংবিধানে। স্যার নাল এন্ড ভয়েড ওইটা তো? হ্যাঁ, নাল এন্ড ভয়েড কি জিনিসটা কি? শুধু নাল এন্ড ভয়েড তো বাবু যে কোনো জিনিস হতে পারে। কি ছিল আর্টিকেল 13? ভুলে গেছো? দেখো, বলছে যদি কোনো আইন, একটা আইন তৈরি করা হলো, আইন কে তৈরি করে? পার্লামেন্ট তৈরি করলো। যদি কোনো আইন এমন তৈরি করা হলো যার ফলে মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে, হতেই পারে এমন আইন তৈরি করা হলো যার ফলে মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে। ঠিক আছে, যেমন কিছু জিনিস আছে, ধরো সাপোজ একটা অ্যাক্ট পাস করা হলো যেখানে বলা হলো যে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ, মেয়েরা কোনো পড়াশোনা করতে পারবে না, এরকম কোনো অ্যাক্ট যদি পাস করায়, সঙ্গে সঙ্গে কি হবে? তার উপরে কেস হয়ে যাবে। কেন? ফান্ডামেন্টাল রাইটসে বলাই আছে যে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই, মানে চাকরি থেকে শুরু করে এডুকেশন সমস্ত জায়গায় মৌলিক অধিকার তারা পাবে। ভালো কথা। তার মানে যদি এমন কোনো আইন তৈরি হয় যেটা মৌলিক অধিকারকে লঙ্ঘন করে, ঠিক আছে, বা এরকম কোনো বলা হলো যে তুমি কারো বিরুদ্ধে কোনো রকমের হচ্ছে খারাপ মন্তব্য করলে তোমার মানে জেল হবে বা ফাঁসি হবে, এরকম কিছু বলে দেওয়া হলো, বা কোনো কারো বিরুদ্ধে তুমি যদি কোনো মন্তব্য করো যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, তাহলে তোমার হবে। তার মানে কি তোমার রাইট টু ফ্রিডম স্পিচের এগেনস্টে কিছু হলো। যদি এরকম কোনো অ্যাক্ট হয় যে আইন মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে, তাহলে আদালত মানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কি করতে পারে? সেই যে আইনটা পাস হয়েছে সেই আইনটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবে। বোঝাতে পারলাম না বলো? বুঝতে পেরেছো না পারোনি বলো? হ্যাঁ স্যার। বোঝা গেল? এটা আর্টিকেল 13 বলেছে। ওকে, এবার দেখো, এবার জুডিশিয়াল রিভিউ এর সেকেন্ড একটা আর্টিকেল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আর্টিকেল 32। এখানে কি ছিল দেখি, মনে আছে নাকি? সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে। রিট জারি। খুবই সিম্পল, যে মৌলিক অধিকার, এই যে সুপ্রিম কোর্ট কি করতে পারে? লেখো জারি করতে পারে, লেখো জারি বা রিট জারি করতে পারে। এবার এখানে প্রশ্নটা হচ্ছে সুপ্রিম কোর্ট কখন লেখো জারি করতে পারে, কোন সিচুয়েশনে আর্টিকেল 32 অনুযায়ী রিট ইস্যু করতে পারে? বলো তো কোন সিচুয়েশনে? না যে কোনো সিচুয়েশনে সুপ্রিম কোর্টের মনে হলো রিট লাগিয়ে দিতে পারে, যে কোনো সিচুয়েশনে? যখন মৌলিক অধিকার খর্ব করা হবে। একদম, যখন মৌলিক অধিকার খর্ব হয়। ঠিক আছে, এবার এখানে শুধুমাত্র মৌলিক অধিকার খর্ব হলে হবে সেরকম নয়, যদি কোনো সময় কোনো কোর্ট তার এখতিয়ার বহির্ভূত কাজ করে থাকে, তখনও কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, আর্টিকেল 32, এই কারণে এটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়ে থাকে। আশা করি মনে আছে। এবার আর্টিকেল 131, এটা বলেছিলাম ইম্পর্টেন্ট, দাগও দিয়েছিলাম।
কি ছিল বলো তো আর্টিকেল 131? বলো, দেখেই বলো না, যদি লেখা থাকে দেখেই বলো, কোনো সমস্যা নেই। স্যার এটা কি সেই সম্পত্তির মূল অধিকারটা? এলাকার 131 ইম্পর্টেন্ট, এই যে বললাম ইম্পর্টেন্ট দাগও করা ছিল। হ্যাঁ, মূল এলাকার কার্যাবলী। হ্যাঁ, এখানে সুপ্রিম কোর্টের মূল এলাকার কার্যাবলীর মধ্যে পড়ে। মূল এলাকা বলতে কি, এই যে মূল এলাকা অরিজিনাল জুডিশিডেশন, এর মধ্যে পড়ে আর্টিকেল 131। মূল এলাকার মধ্যে কোন কোন জিনিস পড়ে? যদি কেন্দ্রের সঙ্গে রাজ্যের কোনো বিরোধ হয়, অথবা রাজ্য রাজ্যের মধ্যে বিরোধ হয়, ঠিক আছে, অথবা একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্রের বিরোধ হয়। এবার এগুলো কি জিনিস নিয়ে বিরোধ হয়? বিশেষ করে বেশিরভাগ হয় কি জল নিয়ে। বলে জল আবার কি, মাটি খুঁড়লেই তো জল। জল বলতে কি, নদীর জল। যেমন কি, আমাদের ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা তিস্তা নদী নিয়ে গন্ডগোল হয়। তারপর হচ্ছে গঙ্গা নদী নিয়ে হয়। বিভিন্ন স্টেটের মধ্যে হয়, উত্তরপ্রদেশের মধ্য দিয়ে গিয়েছে, বিহারের মধ্য দিয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে গেছে। কাবেরী নদী নিয়ে আছে, ঠিক আছে। তো সমস্ত নদী নিয়ে হয়, মানে এটা ইন্টারন্যাশনাল প্রবলেমও হয়, ন্যাশনাল প্রবলেমও হয়। এবার অন্যান্য জিনিসও হতে পারে, জায়গা নিয়ে, ঠিক আছে, এই বর্ডার নিয়ে বহু রকম গন্ডগোল হয়ে থাকে। সেগুলো আর্টিকেল 131 এর মধ্যে পড়ে। আর 132 কি বলেছিলাম? সুপ্রিম কোর্টের অ্যাপিলেট জুরিসডিকশন, তাই তো? তাহলে তোমার যদি এইটা বলি, মূল এলাকা এটা হচ্ছে 131-এর মধ্যে পড়ে, অ্যাপিলেট জুডিসিডেশন 132-এর মধ্যে পড়ে, ঠিক আছে। আর 133-এর মধ্যে কি বলেছিলাম? 133 কি বলেছিলাম? যে আপিল এলাকার মধ্যে, এই যে অ্যাপিল এলাকার মধ্যে যদি সেটা দেওয়ানি মামলা হয়, দেওয়ানি মামলা মানে জমি জায়গা সংক্রান্ত মামলা, আর 134-এর মধ্যে হয় কি, ফৌজদারি মামলা, ঠিক আছে, ফৌজদারি মামলা হয়ে থাকে। 132টা একবার বলুন। 132 হচ্ছে আপিলেট জুডিসিডেশন, সুপ্রিম কোর্টের আপিল এলাকা, ঠিক আছে, আপিল এলাকার মধ্যে পড়ে। আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা একটু আলোচনা করব হাইকোর্ট সম্পর্কে, ঠিক আছে, হাইকোর্ট গুলো সম্পর্কে। এবার হাইকোর্ট পড়তে গেলে প্রথম একটা কথার মধ্যে আছে যে আমাদের যে জুডিশিয়াল সিস্টেম সেটা অখণ্ড বিচার ব্যবস্থার মধ্যে পড়ে, ইন্টিগ্রেটেড জুডিশিডেশনের মধ্যে পড়ে, ঠিক আছে। সেই কারণে যেমন আমাদের কেন্দ্রের জন্য একটা মাত্র সুপ্রিম কোর্ট আছে, এরকম রাজ্যের জন্য আমাদের হাইকোর্ট আছে। তাহলে বর্তমানে ভারতে কতগুলো রাজ্য আছে? 28টি। 28টি রাজ্য আছে, ঠিক আছে। আর কেন্দ্রশাসিত অঞ্চল ইউটি কতগুলো আছে? 8টি। 8টি ইউটি আছে, ঠিক আছে। তাহলে হিসেব মতো আমাদের কতগুলো হাইকোর্ট হওয়া উচিত? 28 36টা হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু আমাদের হাইকোর্ট আছে কতগুলো? বলো কটা হাইকোর্ট আছে, পারবে? রয়েছে আমাদের 25টি হাইকোর্ট, ঠিক আছে। তার মানে একটা জিনিস বুঝবে, এই হাইকোর্টের সংখ্যা 25 হওয়ার কারণ হচ্ছে কি, একাধিক রাজ্য নিয়ে মাঝে মাঝে একটা হাইকোর্ট গঠিত হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের জানতে হবে কোন কোন আইনের মানে কোন কোন রাজ্যের হাইকোর্ট সেম ভাবে কাজ করে থাকে সেগুলো। এবার আমাদের যে হাইকোর্ট, ভারতে হাইকোর্ট গঠিত হয়েছিল প্রথম কত খ্রিস্টাব্দে? ব্রিটিশ আমলে হয়েছিল। কত খ্রিস্টাব্দে হাইকোর্ট গঠিত হয়েছিল, বা কোন অ্যাক্ট অনুযায়ী, কোন অ্যাক্ট অনুযায়ী ভারতে হাইকোর্ট গঠিত হয় ব্রিটিশ ভারতে? এনি আইডিয়া? পারবে? লিখে রাখো, হাইকোর্ট হাইকোর্ট অ্যাক্ট 1861, 1861, এই অ্যাক্টের মাধ্যমে আমাদের স্যার জন লরেন্স, ঠিক আছে, জন লরেন্সের সময়ে ভারতে হাইকোর্ট গঠিত হয়েছিল 1861 অ্যাক্ট অনুযায়ী। কিন্তু ভারতে প্রথম হাইকোর্ট গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1862 তে। তাহলে অ্যাক্ট ছিল 1861, কিন্তু হাইকোর্ট গঠিত হয়েছিল 1862 তে, 1862। ফাংশনাল 65, সেগুলো নিয়ে আমি বলছি না এই মুহূর্তে,
ঠিক আছে, সেই পরের কথা। কিন্তু তোমরা জানবে হাইকোর্ট অ্যাক্ট 1861 জন লরেন্সের, এই জন লরেন্স ভাইসরয় ছিল তখন, তার আইনের আন্ডারে আমাদের হাইকোর্ট গঠিত হয়েছিল। ঠিক আছে, প্রথম হাইকোর্ট কোথায় গঠিত হয়েছিল? ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া কবে গঠিত হয়েছিল সেটা মনে আছে নাকি? 1862 তে ফার্স্ট হাইকোর্ট, বলো প্রথম হাইকোর্ট কোথায় ছিল? স্যার মুম্বাই। না, প্রথম হাইকোর্ট ছিল আমাদের কলকাতা, দাদা মাদ্রাজ তাই না বাবা? কলকাতা প্রথম। ঠিক আছে, প্রথম হাইকোর্ট ছিল আমাদের কলকাতা হাইকোর্ট। দ্বিতীয় হাইকোর্ট ছিল কি একই বছরে, সেটা ছিল বম্বে হাইকোর্ট। প্রথম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট, তারপরে বম্বে, মুম্বাই হাইকোর্ট নয় কিন্তু, বম্বে হাইকোর্ট। কারণ সেই সময় বম্বে ছিল। বম্বে বলতে সেই সময় মুম্বাই মানে আমাদের মহারাষ্ট্র এবং গুজরাট মিলিয়ে ছিল বম্বে প্রেসিডেন্সি। ওকে। থার্ড ছিল মাদ্রাজ হাইকোর্ট। তিনটে প্রেসিডেন্সিতে তিনটে হাইকোর্ট, তিনটেই 1862তেই গঠিত হয়েছিল প্রথম, কিন্তু সিকোয়েন্স ওয়াইজ প্রথম হাইকোর্ট কলকাতা, তারপরে বম্বে, তারপর মাদ্রাজ। এবার প্রশ্ন হচ্ছে কলকাতা হাইকোর্টের আন্ডারে কোন কোন রাজ্য থাকে? প্রথমত ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এবং আর কি? আন্দামান এবং নিকোবর, তাই তো? আমাদের ইউটি তো নাকি আন্দামান নিকোবর? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হাইকোর্ট আমাদের বম্বে। বম্বে হাইকোর্টের মধ্যে কে 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 রয়েছে? প্রথমত মহারাষ্ট্র, অবশ্যই মহারাষ্ট্র বম্বে থেকে হয়েছে, মহারাষ্ট্র। আর কে রয়েছে? গোয়া, পাশেই রয়েছে। গোয়াতে কোনো হাইকোর্ট নেই, গোয়া মহারাষ্ট্র হাইকোর্টের বা বম্বে হাইকোর্টের আন্ডারে পড়ে। এছাড়া আমাদের ইউটি রয়েছে, যে দাদরা এবং নগর হাভেলি। ঠিক আছে, এগুলো সব আমাদের বম্বের কাছাকাছি, এই জন্য দাদরা, নগর হাভেলি এবং দমন দিউ, এগুলো সব বম্বে হাইকোর্টের জুডিসিডেশনের মধ্যে পড়ে। কারণ ইউটি গুলো দেখো রাজ্যের সঙ্গে ঢুকে গেছে, ইউটির ক্ষেত্রে দেখো মানে লোক সংখ্যা খুব কম, তো সেই কারণে। মাদ্রাজ হাইকোর্টের মধ্যে কি পড়ে? মাদ্রাজ থেকে হয়েছে কি তামিলনাড়ু হয়েছে, প্রেজেন্টে তামিলনাড়ু, এবং রয়েছে পুদুচেরি। এবার পুদুচেরির ক্ষেত্রে আলাদা আলাদা চারটে ডিস্ট্রিক্ট রয়েছে, চারটে আলাদা আলাদা জায়গায়। মনে পড়ে বলেছিলাম পুদুচেরি চারটে আলাদা আলাদা জায়গায়, মনে আছে না মনে নেই? বলেছিলেন। চারটে আলাদা আলাদা জায়গায় পুদুচেরি রয়েছে, পুদুচেরি বা যেটাকে আমরা পন্ডিচেরি বলি। ঠিক আছে, তো এর মধ্যে পড়ে। এগুলো 1862 তে এগুলো গঠিত হয়েছিল। এর পরের হাইকোর্ট যেটা গঠিত হয়েছিল সেটা হচ্ছে 1866, 1866 তে। কোন হাইকোর্ট গঠিত হলো? চতুর্থ হাইকোর্ট, এনি আইডিয়া? পারবে? এলাহাবাদ হাইকোর্ট। ঠিক আছে, এলাহাবাদ হাইকোর্ট প্রচন্ড জনপ্রিয় হাইকোর্ট, কারণ এর মধ্যে পড়ে আমাদের মানে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। ঠিক আছে, যেন এলাহাবাদ হাইকোর্টের উপরে চাপ প্রচুর বেশি, এবং প্রচুর বড় বড় কেস এলাহাবাদ হাইকোর্টে হয়েছে। 1866, 1866 উত্তরপ্রদেশের মধ্যে পড়ে। তারপরে হাইকোর্ট কি? কর্ণাটকের হাইকোর্ট, কর্ণাটক হাইকোর্ট। কর্ণাটক হাইকোর্ট, তাহলে কর্ণাটকের মধ্যে কোন রাজ্য থাকবে? অবভিয়াসলি আমাদের কর্ণাটক থাকবে। ঠিক আছে, কর্ণাটক থাকবে। কবে গঠিত হয়েছিল কর্ণাটকের হাইকোর্ট? 1884, 1884-তে। কিন্তু তখন নাম কর্ণাটকের কর্ণাটক হাইকোর্ট ছিল না, তখন কি নাম ছিল কি বলতে পারবে? কর্ণাটকের নাম আগে কি ছিল? মহীশূর। মহীশূর। ঠিক আছে, মাইসোর, মহীশূর। ঠিক আছে, অ্যাকচুয়ালি মাইসোর। ঠিক আছে, মহীশূর বা মাইসোর। তো পরে নাম চেঞ্জ হয়েছে আমরা জানি। তো এটা ছিল আমাদের ফিফথ হাইকোর্ট, যেটা আমাদের কর্ণাটকে। তারপরে আমাদের সিক্স হাইকোর্ট হচ্ছে 1916, 1916 সালে। 1916 সালে গঠিত হয়েছিল কোন হাইকোর্ট? পাটনা হাইকোর্ট। তাহলে পাটনা হাইকোর্ট কোন রাজ্যের জন্য হবে? অবভিয়াসলি আমাদের বিহারের জন্য হবে। বিহারের সিএম কে এখন? নীতিশ কুমার। নীতিশ কুমার, তাই তো? সামনে ভোট আসছে,
আচ্ছা, এবার তো বিহার, এবার দেখো বাঙালিকে বাঙালি বললে বাঙালি গর্বিত বোধ করে, আর বিহারিকে বিহারি বললে বিহারি রেগে যায়। কেন বলো তো? কার কারণে? কার জন্য? কেন বা কার কারণে? লালু প্রসাদ। একদম লালুদার জন্য, ঠিক আছে, লালু প্রসাদ যাদবের জন্য। ঠিক আছে, যাই হোক, খুব ভালো পলিটিক্স চলছে এখন, মানে বিহারের পলিটিক্স, ভয়ানক পলিটিক্স। যাই হোক, নেক্সট, এবার হচ্ছে আমাদের হচ্ছে 1928, 1928 হলো আমাদের সেভেন্থ হাইকোর্ট। কোথায় হলো? যেটা আমাদের জম্মু কাশ্মীর হাইকোর্ট, জম্মু ও কাশ্মীর হাইকোর্ট। জম্মু কাশ্মীরের জন্য হাইকোর্ট দেয়া হলো, ঠিক আছে। এটা অবভিয়াসলি কার হবে? জম্মু কাশ্মীরে হবে। হুম। এরপর আমাদের গঠন করা হলো কি 1947, 1947 সালে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বলে যে স্বাধীন ভারতে গঠিত ভারতের প্রথম হাইকোর্ট কোনটি, এটা কোশ্চেন এসে থাকে। তাহলে 1947 সালে যে হাইকোর্ট গঠিত হবে সেটা নিশ্চয়ই অবশ্যই স্বাধীন ভারতের প্রথম হাইকোর্ট হবে। কে বলতে পারবে কি হবে স্বাধীন ভারতের প্রথম হাইকোর্ট? দিল্লি। না বাবা, দিল্লি, আর দিল্লি কি এই সময় হয়েছিল? দিল্লি অনেক পরে হয়েছে। এই সময় হয়েছিল পাঞ্জাব হাইকোর্ট, ঠিক আছে, পাঞ্জাব ও হরিয়ানা। পাঞ্জাব হাইকোর্ট, এখন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট হয়েছে, তো পাঞ্জাব হাইকোর্ট লিখে রাখো, অসুবিধা নেই। ঠিক আছে, তো পাঞ্জাব হাইকোর্টের মধ্যে কোন কোন জেলা পড়ছে? আর এখানে জম্মু কাশ্মীর লিখছি না, কারণ শুধু জম্মু কাশ্মীর, একই ব্যাপার, নাম একই, সব একই। পাঞ্জাব হাইকোর্টের মধ্যে কোন কোন রাজ্য পড়ছে? অবশ্যই পাঞ্জাব পড়ছে। পাঞ্জাব থেকে ডিভিশন করে হরিয়ানা বানানো হয়েছিল। হরিয়ানা কেন বানানো হয়েছিল? কারণ পাঞ্জাবি লোকেরা হরিয়ানার লোকেদের সাথে থাকতে চাইছিল না, সেই কারণে আন্দোলন। কারণ হরিয়ানার লোকেরা হিন্দি বলে, পাঞ্জাবের লোকেরা পাঞ্জাবি বলে, সেই কারণে। এবং এদের যে কমন ক্যাপিটাল সেটা হচ্ছে চণ্ডীগড়, ঠিক আছে। তো চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি করা হয়েছে। তো চণ্ডীগড়ের ব্যাপারটা বেশ লেভেল আছে, চণ্ডীগড়ের হিস্ট্রি অন্য। তো যাই হোক, এটা 1947 সালে স্বাধীন ভারতে গঠিত হাইকোর্ট, প্রথম হাইকোর্ট, অষ্টম হাইকোর্ট এটা বলা হয়। নাইন্থ হাইকোর্ট কবে? 1948, 1948-এ। কি হাইকোর্ট বানানো হয়েছিল? গুয়াহাটি হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্ট কাদের হবে অবশ্যই বলো? কাদের জন্য? আসাম। 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 আসাম, অসমের সঙ্গে আর কে, না শুধু আসাম? ত্রিপুরা। অরুণাচল প্রদেশ। আসাম ভেঙে ত্রিপুরা। কোন রাজ্য গঠিত হয়েছিল? নাগাল্যান্ড। নাগাল্যান্ড, ঠিক আছে। আসাম ভেঙে নাগাল্যান্ড হয়েছিল, তাই না? অবভিয়াসলি নাগাল্যান্ড থাকবে। এবং আসামের সঙ্গে বর্ডার শেয়ার করে কোন রাজ্য? মিজোরাম। বাংলাদেশ না স্যার? রাজ্য বাবা, বাংলাদেশ কি রাজ্য আমাদের? বাংলাদেশ তো আলাদা দেশ। বাংলাদেশে কি আর আমাদের হাইকোর্ট চলবে গো? তাই না? আচ্ছা, তো গুয়াহাটি হাইকোর্টের মধ্যে আমাদের চলছে কি আসাম, নাগাল্যান্ড এবং মিজোরাম 1948। তারপরে আমাদের যে টেন্থ হাইকোর্ট, ঠিক আছে, সেটাও গঠিত হয়েছিল 1948-এ। কোন হাইকোর্ট? ওড়িশা হাইকোর্ট। উড়িষ্যায় অবস্থিত ওড়িশা হাইকোর্ট, ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের হচ্ছে ওড়িশা, লিখে রাখো ওড়িশা। এখন ওড়িশা, উড়িষ্যার নাম ওড়িশা হয়ে গেছে। কত সালে হয়েছে উড়িষ্যা ওড়িশা? উড়িষ্যার নাম ওড়িশা, পারবে না? পড়িয়েছিলাম 2011-তে, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, মনে করেছিল। মনে পড়েছিল, সব ভুলে গেছি। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, এরপর আমাদের হচ্ছে 11th হাইকোর্ট, 11তম হাইকোর্ট। কোথায় হয়েছিল? রাজস্থান হাইকোর্ট, ঠিক আছে, রাজস্থান হাইকোর্ট, যেটা আমাদের যোধপুরে অবস্থিত। রাজস্থানের জন্য 1949-এ, 1949 সালে রাজস্থান হাইকোর্ট হয়েছে, রাজস্থানের জন্য রাজস্থান হাইকোর্ট। 12তম হাইকোর্ট হয়েছিল কোনটা? তেলেঙ্গানা হাইকোর্ট। এবার বলবেন না স্যার, তেলেঙ্গানা তো 16-তে গঠিত হয়েছিল। দেখো, যে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ছিল, সেই অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নাম হয়ে গেছে তেলেঙ্গানা হাইকোর্ট, কারণ হাইকোর্ট যেটা ছিল সেটা হায়দ্রাবাদে ছিল, আর হায়দ্রাবাদটা প্রেজেন্টলি তেলেঙ্গানায় চলে গেছে, সে কারণে নাম হয়ে গেছে তেলেঙ্গানা হাইকোর্ট। এটা গঠিত হয়েছিল 1954 সালে, 1954-এ, ঠিক আছে। এবার কেন অন্ধ্রপ্রদেশ? তার কারণ অন্ধ্রপ্রদেশ রাজ্যটাই গঠিত হয়েছিল 1953-তে, 1953-তে। সেই কারণে অন্ধ্রপ্রদেশের যে হাইকোর্ট গঠিত হয়েছিল
সেটা 54-তে হয়েছিল। জানো তো? পট্টশ্রী রামালু, ভাষাভিত্তিক হ্যাঁ, হ্যাঁ, অঙ্গরাজ্যের হ্যাঁ। দাবি, ব্যাস গল্প হুম। জানি। সে কারণে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল। নাম অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট ছিল, কিন্তু 2014-এ ওই যে অন্ধ্র ওটা 58 দিন অনশন করেছিল উনি বললেন? 58-তে কোথাও অনশন করেছিল গো? 58 দিন অনশন। হ্যাঁ, 58 দিন। হ্যাঁ, 58 দিন। 58 সালে তো নয়, 58 দিন, হ্যাঁ? তো না, সাল 1953 বলিনি, দিনই হ্যাঁ, হ্যাঁ। বলেছি। ওকে, তো 1953-তে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল, প্রথম ভাষাভিত্তিক অঙ্গরাজ্য তেলেগু ভাষাভাষী লোকেদের জন্য। সেই কারণে সেটা হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট। এখন তার নাম তেলেঙ্গানা করে দিয়েছে নতুন স্টেটের জন্য। 12তম হাইকোর্ট। নাম্বার 13 আমাদের কি মধ্যপ্রদেশ হাইকোর্ট। জব্বলপুরে অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। গঠিত হয়েছিল 1956 কেন 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট হয়েছিল। ঠিক আছে, সেখান থেকে মধ্যপ্রদেশ, এর আগে হচ্ছে মধ্য মধ্য মানে ভারত নাম ছিল, তার নাম মধ্যপ্রদেশ করে দেওয়া হয়েছে 1956-এ। তারপর আমাদের 14তম যে হাইকোর্ট, সেটা হচ্ছে কেরল হাইকোর্ট। ঠিক আছে, কেরল হাইকোর্ট গঠিত হয় 1958 সালে। কেরল হাইকোর্টের মধ্যে আমাদের হচ্ছে অবভিয়াসলি কেরল পড়ে, এবং তার সাথে আমাদের একটা ইউটি পড়ে। সেটা হচ্ছে কি, কোন ইউটি? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। তাহলে এখন আমাদের মোদিজি গিয়েছিল, এখানে কিছুই বলেনি, শুধু একটু ঘুরে ফটোশুট করেছে। তারপরে কি হলো সবাই জানে, তাই তো? ব্যাপারটা এটা হচ্ছে পাওয়ার অফ ব্র্যান্ড। ব্র্যান্ড এই কাজটাই করে। ব্র্যান্ড কখনো একটা কোনো কাজ করলে ব্র্যান্ডকে মুখে কিছু বলতে হয় না, ব্র্যান্ডের অ্যাক্টিভিটি লোক ফলো করে। ঠিক আছে, নেক্সট 15তম হাইকোর্ট হচ্ছে আমাদের গুজরাট হাইকোর্ট, যেটা আমাদের অবস্থিত আহমেদাবাদ, যেটা আমাদের গুজরাট 1960। কেন 1960-এ গুজরাট হাইকোর্ট বলো, মনে আছে নাকি বলো? তো বম্বে ভেঙে গুজরাট আর মহারাষ্ট্র হয়ে গেল। বম্বে ভেঙে গুজরাট আর মহারাষ্ট্র হলো। তাহলে এই যে বম্বে প্রেসিডেন্সির আন্ডারে এতদিন হচ্ছে বম্বে হাইকোর্ট ছিল, সেই বম্বে হাইকোর্টটা মহারাষ্ট্রের আন্ডারে চলে গেল, কারণ বম্বে বা মুম্বাই যেটা, সেটা মহারাষ্ট্রে চলে গেছে। গুজরাটকে বলা হলো 1960-এ ভাগ হলো, গুজরাট বললো ঠিক আছে আমরা নিজেরাই নিজেদের হাইকোর্ট বানিয়ে নেবো। তাহলে গুজরাট নতুন রাজ্যে নতুন হাইকোর্ট বানালো, কিন্তু তেলেঙ্গানা কি করলো, নতুন রাজ্যে পুরোনো হাইকোর্টেই কাজকর্ম করলো, কারণ তার হাইকোর্ট সেখানেই প্রেজেন্ট ছিল, আর এদের হাইকোর্ট জায়গা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, সেই কারণে এই অবস্থা। গুজরাট হাইকোর্ট 1960, 15তম হাইকোর্ট। 16তম হাইকোর্ট কোথায়? এটা হচ্ছে আমাদের এতদিন পরে এলো নিউ দিল্লি। দিল্লিতে আমাদের 16তম হাইকোর্ট হলো। কত সালে হয়েছিল? 1966, 1966-তে। কেন 1966-এ কি হয়েছিল? কোনো ঘটনার সাথে সব জায়গায় ঘটনাকে অ্যাটাচ করতে গেলে গন্ডগোল হয়ে যাবে। দিল্লির ক্ষেত্রে কি, দিল্লি 1956-এ গঠিত হলো। 1966-এ কি হলো, কেন্দ্রশাসিত ওদের হাইকোর্ট হলো। 91-তে জাতীয় রাজধানী অঞ্চল হলো। তিনটে আলাদা আলাদা ঘটনা, তিনটে আলাদা আলাদা সাল। কোনো ঘটনার সাথে কোনো ঘটনাকে অ্যাটাচ করবে না। ওকে, এই কারণে আমি আলাদা করে জিনিসগুলো বললাম। ওকে, তাহলে নিউ দিল্লির মধ্যে দিল্লি 1966 গঠিত হলো। তারপর আমাদের কোন কি হচ্ছে, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ আমরা প্রত্যেকেই জানি খুব হিলি স্টেশন, তাই তো? হিমাচল প্রদেশ, যার হচ্ছে সিমলাতে অবস্থিত যার মধ্যে হিমাচল প্রদেশ থাকে। 1971, 1971 সালে গঠিত হলো। তো প্রশ্ন হচ্ছে 1971 সালে কি হয়েছিল যার জন্য হিমাচল প্রদেশ হাইকোর্ট গঠন হলো? ও আগে ইউটি ছিল, তারপর তো ওই সময় মনে হয় স্টেট হয়ে গেছিল। আচ্ছা, কি হয়েছিল বাকি কারো মনে আছে? আর 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। 1971 সালে হিমাচল প্রদেশ কেন্দ্র থেকে রাজ্যের মর্যাদা পেয়েছিল, মনে পড়ছে? 18তম রাজ্য হিমাচল প্রদেশ 1971-এই তো পেলো নাকি, মনে পড়ছে? হ্যাঁ স্যার, ইউটি ছিল, রাজ্য হলো। ইউটি ছিল, রাজ্য হলো 18তম রাজ্য, সেই কারণে রাজ্য হয়েছে। চলো রাজ্যের জন্য আমাদের দাও, হাইকোর্ট দাও, দিয়ে দিল, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেক্সট হাইকোর্ট 18তম হাইকোর্ট কোথায় গঠন হলো? তাহলে আমাদের বিদেশি বন্ধু আমাদের পার্ট হয়ে যাচ্ছে, সেটা কি? সিকিম, তাই তো? সিকিম হাইকোর্ট গ্যাংটকে অবস্থিত। কবে হলো? 1975-এ, যখন আমাদের অ্যাসোসিয়েট স্টেট হলো, তখন তার জন্য হাইকোর্ট দেওয়া হলো। 76-এ ফাইনালি আমাদের রাজ্য হয়ে গেল সিকিম। 19তম হাইকোর্ট কোথায় হলো?
ছত্তিশগড়। কেন ছত্তিশগড় হচ্ছে আমাদের তৈরি করা হলো? তাহলে কত সাল হবে? 2000 সালে। 2000 সালে তা মধ্যপ্রদেশ 2000 ভেঙে সালে হয়েছিল। মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় করা হয়েছে। প্রথম রাজ্য ছিল। ৩ টের মধ্যে প্রথম মানে ভাগের মধ্যে প্রথম ভাগ ছিল ছত্তিশগড়ের। তাহলে ছত্তিশগড় ছত্তিশগড় ছিল, উত্তরাঞ্চল আর ঝাড়খণ্ড হয়েছিল। তাহলে 19তম হাইকোর্ট ছত্তিশগড় হলো, যার মানে বিলাসপুরে আমাদের হচ্ছে কোর্টটা অবস্থিত। ঠিক আছে। 21তম হাইকোর্ট কোথায় হলো? উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ডে হলো, যেটা আমাদের নৈনিতালে অবস্থিত। যেটা আমাদের উত্তরাখণ্ড নৈনিতালে অবস্থিত। সেম 2000 সালে, কারণ 2000 সালে রাজ্য কোর্ট তখন উত্তরাঞ্চল নাম ছিল, এখন উত্তরাখণ্ড হয়েছে নাম, পরের কথা। তারপর আমাদের ঝাড়খণ্ড, বিহারকে ভেঙে ঝাড়খণ্ড হয়েছে, সেটা আমাদের 2000 সালে 22তম হাইকোর্ট হলো। 23তম হাইকোর্ট কোন হাইকোর্ট করা হলো? স্যার ত্রিপুরা। স্যার বলো বলো বলো। স্যার বলছি 20টা কি হলো? ও সরি সরি 36 সরি তো সরি 19 সরি হলো। সরি হ্যাঁ, এটা 20, এটা 20, হুম, এটা হুম। 21, এটা 22। সরি সরি একটু ভুল হয়েছে। হ্যাঁ। হুম। সিকিম, ছত্তিশগড় একদম, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ত্রিপুরা। আগরতলাতে অবস্থিত। কবে গঠিত হয়েছিল ত্রিপুরা হাইকোর্ট? 2013-তে। ঠিক আছে, ত্রিপুরা হাইকোর্ট 2013-তে হয়েছিল। 23তম হাইকোর্ট কোথায়? মেঘালয়। ঠিক আছে, মেঘালয় শিলং এ অবস্থিত। মেঘালয় শিলং। ঠিক আছে, যেটা আমাদের 2013-তে গঠিত হলো মেঘালয় হাইকোর্ট। 24তম হাইকোর্ট কোথায় গঠিত হলো? আচ্ছা, মণিপুর। একটা কথা বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, ওই যে 20তম যে উত্তরাখণ্ড, কিন্তু উত্তরাখণ্ড তো উত্তরাঞ্চল ভেঙে 2006-তে হয়েছিল উত্তরাখণ্ড। উত্তরা উত্তরাঞ্চল ভেঙে তো উত্তরাখণ্ড হয়নি, উত্তরাঞ্চলের নাম পরিবর্তন করে উত্তরাখণ্ড হয়েছিল। ও ভাঙেনি তো। উত্তরপ্রদেশ আচ্ছা। ভেঙে উত্তরাঞ্চল হয়েছিল 2000 সালে, সেই জন্য উত্তরাঞ্চল হাইকোর্ট হলো। উত্তরাঞ্চলের নাম চেঞ্জ করে উত্তরাখণ্ড করা হলো, সেই হাইকোর্টেরই শুধু নাম পাল্টে গেল। ও যেমন আচ্ছা বম্বে হাইকোর্ট, বম্বে হাইকোর্ট মহারাষ্ট্রে ছিল, কিন্তু বম্বে হাইকোর্টটা এতটাই ব্র্যান্ড ছিল, সেই জন্য বম্বের নাম কেউ পরিবর্তন করেনি। যেমন আমি বলেছিলাম যে ইন্ডিয়ার নাম, ভারত যখন নতুন তৈরি হয়েছিল, তার নাম ইন্ডিয়া না রেখে ভারত রাখতে পারতো বা XYZ রাখতে পারতো। কেন আমাদের দেশের নাম ইন্ডিয়া হয়েছে? তার কারণ ইন্ডিয়া একটা ব্র্যান্ড হয়ে গেছিল। মানে এখনো পর্যন্ত ইন্ডিয়া ব্র্যান্ড, মানে কেউ যদি বাইরে থেকে ভারতে আসতে চায় বা কিছু পাঠাতে চায়, ইন্ডিয়া নামেই জানে। কেউ কি ভারত নামে জানে? জানে না। ফলে কিছুদিন আগে যখন ইন্ডিয়া ভারত নিয়ে একটা তর্ক হচ্ছিল, সেখানে প্রপারলি এটা বোঝা গেছে যে ব্যাপারটা, যে ইন্ডিয়া নামটা নেওয়া হয়েছে ব্র্যান্ডিং এর খাতিরে নেওয়া হয়েছে, এটা কোনো অন্য কিছু ব্যাপার না। আর পরিবর্তন করতে গেলে ইন্ডিয়াকে একটা লং টার্ম মানে লসের সম্মুখীন হতে হবে। ঠিক আছে, তো এই কারণে ব্যাপারগুলো। যাই হোক, এই ঠিক আছে। হুম, কি বলছো? বললাম ঠিক আছে, বুঝেছি। হুম হুম হুম। 25তম হাইকোর্ট মণিপুর 2013-তে। আর লাস্ট হাইকোর্ট মানে 24তম, লাস্ট হাইকোর্ট 25তম হাইকোর্ট কি কোথায় বলো? অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সর্বশেষ রয়েছে কোথায়? অমরাবতীতে। ঠিক আছে, অমরাবতীতে অবস্থিত শেষ হাইকোর্ট। কবে হলো? 2019-এ, 2019, 2019-এ অন্ধ্রপ্রদেশ আমাদের শেষ হাইকোর্ট গঠিত হলো। হাইকোর্টের জাজ হওয়ার ক্ষেত্রে তোমার বয়স কত হতে হবে? হাইকোর্টের জাজ হতে গেলে তোমার বয়স কত, বয়স হলে তুমি হাইকোর্টের জাজ হতে পারবে? বলো, পারবে না? এরকম স্যার এরকম নির্দিষ্ট বয়স নেই, কিন্তু ওই কত বছর একজন উকিল হতে হয়, 10 বছর না কত বছর প্র্যাকটিস করতে হয়? সে তো বাবু যোগ্যতা। আচ্ছা, বয়স এরকম স্যার আপার লিমিট যেন আছে 62 বছর, লোয়ার এজের লিমিট। আপার লিমিট আছে, আপার লিমিট ওকে মেনে নিলাম, আপার লিমিট আছে। তাহলে লোয়ার লিমিটে তুমি তোমার ছেলেকেও তো হাইকোর্টে জাজ করে দিতে পারো না? পারো না? না স্যার, মানে ওই যোগ্যতাটা অর্জন করার জন্য তো যে বয়সটা লাগবে সেটা লাগবে। তার তাকে মানে মেম্বার হতে হবে। উম, মেম্বার হতে হবে। কার মেম্বার হতে হবে? বার কাউন্সিলের? না, যদি হাইকোর্টে তাহলে কি রাজ্যসভার মেম্বার হতে হবে হাইকোর্ট হতে হলে?
হাইকোর্টের জাজরা রাজ্যসভার মেম্বার হয় গো? কে? কোন হাইকোর্টের জাজ রাজ্যসভার মেম্বার গো? কেউ আছে এরকম তোর পরিচিত? হয় কখনো? অফিস অফ প্রফিট হবে না বলো? অফিস অফ প্রফিট হবে তো? তাহলে অফিস অফ প্রফিট কথাটা মাথায় রাখবে। তুমি কোনো জব করতে করতে, গভর্নমেন্ট জব করতে করতে তুমি কখনোই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ বা অন্য কিছু হতে পারো না। ঠিক আছে? কারণ সেটা একটা অফিস অফ প্রফিট পড়ে যায়। তুমি কোনো মিনিস্টার হতে পারো না, কোনো হাইকোর্টের জাজ সে মিনিস্টার হতে পারে না। ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। তো হাইকোর্টের জাজের ক্ষেত্রে কোনো মানে লোয়ার লিমিটের বয়স নেই, কিন্তু তাকে কি করতে হয়, কিছু ক্রাইটেরিয়া বা যোগ্যতা ফলো করতে হয়। সেম ভাবে ভারতের নাগরিক হতে হবে। হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে তাকে হয় 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা তাকে মানে হাইকোর্টে তার অন্তত 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে সে হাইকোর্টের জাজ হতে পারে। ঠিক আছে? অন্তত মানে এক বা একাধিক অ্যাডভোকেট থাকতে হবে, যেখানে 10 বছর সে জাজ হিসেবে কোনো জায়গায় যদি থাকে তাহলে হতে পারবে। অ্যাডভোকেট থেকে জাজ হয়। ঠিক আছে? আর জাজ থেকে সুপ্রিম কোর্টের জাজ হয়, বা অ্যাডভোকেট থেকেও সুপ্রিম কোর্টের জাজ হয়। তো হাইকোর্টের জাজ হতে গেলে তাকে অন্তত 10 বছরের একটা অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একাধিক হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে থাকলে সে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা কোশ্চেন করি এখানে। উম উম, আচ্ছা, হাইকোর্টের যে জাজ হয়, ঠিক আছে, তাদেরকে অ্যাপয়েন্ট করে কে? হাইকোর্টের জাজদেরকে কে অ্যাপয়েন্ট করে? বলো, অ্যাপয়েন্টেড বাই কে হয়? হাইকোর্টের জাজ অ্যাপয়েন্টেড বাই রাজ্যপাল। কে হবে? রাজ্যপাল, তাই তো? রাজ্যপাল। অ্যান্সার হবে রাষ্ট্রপতি। মনে কি পড়েনি? ভুল হচ্ছে কেন? বারবার বলেছিলাম, বারবার পড়ানোর সময় বলেছিলাম, বলিনি? কিন্তু আরেকবার বলে দিই তো। সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি তো। ওই সব জায়গায় তো বাবু একই মানে একই যোগ মানে এ মারলে তো হবে না গো। তার জন্য প্রপার আমি বলেছিলাম, বারবার করে ভালো করে বুঝিয়ে বলেছিলাম। সব জায়গায় একই ট্রিক কাজ করে না, যে কেন্দ্র হলেই রাজ্য মানে কেন্দ্র হলেই প্রধানমন্ত্রী, রাজ্য হলেই রাষ্ট্রপতি, একদম না। তাহলে শুনে নাও, হাইকোর্টের যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বা সুপ্রিম কোর্টের যে জাজ হয়, বিচারক হয়, তাদেরকে অ্যাপয়েন্ট করে থাকে ভারতের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এদেরকে অ্যাপয়েন্ট করে থাকে। রেকমেন্ডেশন বা কোলিজিয়ামের কথা আমি বলছি না। কার সাথে পরামর্শ করবে, কে হ্যাঁ বলবে না বলবে, সেসব কথা আমি একদমই বলছি না। ঠিক আছে? অ্যাপয়েন্টমেন্ট দেবে প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের নামে অ্যাপয়েন্টমেন্ট হবে। হাইকোর্টের ক্ষেত্রে ভালো করে শুনবে, হাইকোর্ট যদি হয়, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দুজনেই প্রেসিডেন্ট দ্বারা। হাইকোর্ট যে হয়, হাইকোর্টের ক্ষেত্রেও যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়, সিজেআই হয়, এবং যেসব জাজ হয়, ঠিক আছে, তাদেরকেও প্রত্যেককেই অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভালো করে বোঝো, তাদেরকেও প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই অ্যাপয়েন্ট করবে। তাহলে রাজ্যপাল কাদেরকে অ্যাপয়েন্ট করে? গভর্নরকে। বলো, গভর্নর কাদেরকে অ্যাপয়েন্ট করে? মুখ্যমন্ত্রীদের ওই শপথ বাক্য পাঠ করে। কোন জাজদের অ্যাপয়েন্ট করে গভর্নর? যেসব ডিস্ট্রিক্ট কোর্ট হয়, ডিস্ট্রিক্ট কোর্ট আছে তো, লোয়ার কোর্ট যেগুলোকে আমরা বলি, সেই লোয়ার কোর্টের যেসব জাজ হয় তাদেরকে অ্যাপয়েন্ট করে গভর্নর। বুঝতে পারলাম না বলো? মনে থাকবে না ভুলে যাবে? বোঝা গেল? সব জায়গাতে হয় না। কিন্তু এই যে বললাম, হাইকোর্টের যে জাজ যাদেরকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করবে, সেখানে অবশ্যই তাকে যে মানে তাকে যে আলোচনা করতে হবে, সেটা অবশ্যই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে। এটা চিফ জাস্টিস অফ কোর্ট মানে সেই রাজ্য, সেই জেল মানে সেই রাজ্যের চিফ জাস্টিসের সঙ্গে। ঠিক আছে? সেই মানে হাইকোর্টের যখন কোনো একজন জাজকে অ্যাপয়েন্ট করবে, তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে আলোচনা করতে হবে, সেই রাজ্যের চিফ জাস্টিসের সঙ্গে আলোচনা করতে হবে, এবং গভর্নরের সঙ্গে আলোচনা করতে হবে। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষেই জাজদেরকে অ্যাপয়েন্ট প্রেসিডেন্টই করবে, কিন্তু মানে আলোচনা করতেই হয়। বুঝতে পারলাম না? ভুল হবে না? হবে না?
হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা। হুম, আচ্ছা। এবার এবার একটা কোয়েশ্চেন করি। ঠিক আছে? একটা ভালো কোয়েশ্চেন করি। আ যখন ঠিক আছে? যখন তুমি হুম, একটা ভালো কথা শোনো। ঠিক আছে? আমি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি। সাপোজ কেউ তোমাকে মারলো। ঠিক আছে? কেউ তোমাকে হচ্ছে আ কানের গোড়া একটু বাজালো বা যাই করলো। মানে ফৌজদারি মামলা। মানে যেই হোক মোটামুটি মারামারি মামলা বা যাই হোক মামলা, ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা তুমি কোথায় আপিল করতে পারো? হাইকোর্টে? ভালো করে শুনবে। হাইকোর্টে? মানে সরাসরি হাইকোর্টে? না সরাসরি কোথায় আপিল করতে পারো? সরাসরি সুপ্রিম কোর্টে? না লোয়ার কোর্টে? স্যার লোয়ার কোর্টে প্রথমে। কেন তুমি পয়সা থাকলে তুমি হাইকোর্টে করতে পারো না? স্যার এটাই এক্ষুনি ভাবছিলাম কি যে সুপ্রিম কোর্ট তো এখন মানে আগে তো না, আগে হাইকোর্ট বা লোয়ার কোর্ট। ওটাই আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে কোনো মামলা কি আগে লোয়ার কোর্টে করবো না হাইকোর্টে করবো? তাহলে সেটাই আমি সেটাই তো আমার প্রশ্ন। আমি এক্ষুনি ভাবছিলাম এটা বলবো আপনাকে। তাহলে কি হবে? তাহলে কোনো ফৌজদারি মামলা যদি হয়, ঠিক আছে? মানে কোনো ফৌজদারি মামলা যদি হয়, সেই ফৌজদারি মামলা তুমি কখনোই হাইকোর্টে সরাসরি নিয়ে যেতে পারো না। তোমাকে অবশ্যই সেটা প্রথমে লোয়ার কোর্টে নিয়ে যেতে হবে। তারপর যদি লোয়ার কোর্টে থেকে তুমি সেটা হাইকোর্টে নিয়ে যেতে পারো, হাইকোর্ট থেকে সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারো ফৌজদারি মামলার ক্ষেত্রে। কিন্তু যদি কেসটা দেওয়ানি হয়, হ্যাঁ, দেওয়ানি মানে জমি জায়গা সংক্রান্ত, আইন তুমি যদি সংক্রান্ত। মানে জায়গা জমি সংক্রান্ত বা যাই হোক দেওয়ানি মামলা যেটা হয়, সে দেওয়ানি মামলা যদি হয়, সে দেওয়ানি মামলা তুমি লোয়ার কোর্টেও করতে পারো, চাইলে হাইকোর্টেও করতে পারো। এবার দুটোর মধ্যে কি পার্থক্য? লোয়ার কোর্টে করলে তোমার কম পয়সায় হবে, হাইকোর্টে করলে তোমার বেশি পয়সা হবে। কিন্তু তুমি দেওয়ানি মামলার ক্ষেত্রে তোমার কাছে অপশনস আছে। তুমি বোথ জায়গায় যেতে পারো, সরাসরি হাইকোর্টে যেতে পারো। ঠিক আছে? তোমার হয়তো তাড়া আছে লোয়ার দেওয়ানি মামলা করলে। কিন্তু ফৌজদারি মামলা বাবা তোমাকে এখানেই করতে হবে। বোঝাতে পারলাম না পারলাম? হ্যাঁ, বুঝলাম, কিন্তু কেন এরকম কেন? কেন দেখো চাপের ব্যাপার আছে। ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রাইমারি ইনভেস্টিগেশন লোয়ার কোর্টের থ্রু দিয়ে করতে হয়। ঠিক আছে? কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে ব্যাপারটা লং টার্মের কেস। সেই কারণে ফৌজদারি মামলা দেখো একটু কি হয় যে ফৌজদারি মামলার ক্ষেত্রে জিনিসগুলোকে মানে একটু সেনসিটিভ কেস হয়। সেই জায়গায় যে ইনভেস্টিগেশন থাকে সেগুলোকে চটজলদি করতে হয় সঙ্গে সঙ্গে। ঠিক আছে? যে কেউ কাউকে মারলো তাহলে তার জন্য যে আলোচনা সেটা আগেই করতে হবে, সঙ্গে সঙ্গে করতে হবে। দেওয়ানি মামলার ক্ষেত্রে দেখো অনেক ঢিলে ঢিলে হতে থাকে। ওই জন্য বলছি সেই লোয়ার কোর্টে দেরি করে করবে কেন? হাইকোর্টে করো। এবার লোয়ার কোর্টে তুমি করতে পারো, সময় সাপেক্ষ ব্যাপার, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার এগুলো ডিপেন্ড করে চাপের উপর। এবার কেন লোয়ার কোর্টে ফৌজদারি মামলা কম্পালসারি? কারণ লোয়ার কোর্ট যতটা ভালোভাবে ইনভেস্টিগেশন করতে পারবে, আপার কোর্ট কিন্তু করতে পারবে না। কেন? কারণ হাইকোর্টের একটা চাপের ব্যাপার আছে না? হাইকোর্টে তুমি যদি তাকে মেরে দিল, তাহলে সেই কেসও হাইকোর্টে যদি সঙ্গে সঙ্গে করো। আর এখন মারামারি তো কমন ব্যাপার। প্রত্যেকের ঘরেই কম বেশি চলছে মারামারি। সেই জন্য কমন ব্যাপার। এই জন্য সবই যদি হাইকোর্টে লোক কেস করতে থাকে, তাহলে হাইকোর্টের উপর চাপ বাড়বে না? কি বললাম বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। হাইকোর্টে একটা টাইমের ব্যাপার আছে। কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে ভাই ১০ বছর চলো, ৫০ বছর চলো, অসুবিধা নেই। তো তুমি হাইকোর্টে করলে তোমার পয়সা বেশি আছে করো। রেখে দাও। একটা আজকে পড়লো, তারপর ২ মাস পরে আবার একটা হিয়ারিং পড়লো। ৩ মাস পরে আবার একটা হিয়ারিং পড়লো। ব্যাস কোন চাপ নেই। ওকে? হুম, আচ্ছা। আচ্ছা। এবার আরেকটা প্রশ্ন। হ্যাঁ, যে কখন সাপোজ তোমাকে কোনো ফৌজদারি মামলা হলো। ঠিক আছে? মানে তোমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হলো। এবার তুমি সেই সেই কাজের জন্য আপার কোর্টে আপিল করলে, হাইকোর্টে আপিল করলে। ঠিক আছে? তাহলে তুমি কি সমস্ত কেসের জন্য আপিল করতে পারো? না কোনো স্পেসিফিক যদি হয় তাহলেই তুমি করতে পারবে?
মানে আমি বলতে চাইছি প্রশ্নটা একটু তোমাদের জন্য সহজ করে দিই। সাপোজ তুমি কোনো একটা জায়গায় গেলে, সেখানে তোমার জন্য মানে কোর্ট তোমাকে সাজা দিল যে তোমার হচ্ছে 5 বছরের জেল হবে। ঠিক আছে? আ তাহলে তুমি সে লোয়ার কোর্টে এটা দিল। তাহলে কি তুমি সেই কেসটা সুপ্রিম মানে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারবে? না পারবে না? ফৌজদারি মামলার ক্ষেত্রে ফৌজদারি মামলার ক্ষেত্রে। পারবে স্যার, বলো। মনে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ পারবো। কমানো শাস্তিটা যাতে কম হয় সেজন্য তো করা যেতেই পারে। হ্যাঁ। আচ্ছা। একজনের 5 বছরের জেল হলো, একজনের বলল একজনের এজ হলো 7 বছরের জেল। ঠিক আছে? দুজনেই তাহলে করতে পারা উচিত। উচিত তো? মাথায় রাখবে যে 5 বছরের যার জেল হয়েছে সে কিন্তু আপার কোর্টে আপিল করতে পারবে না। কেন? কারণ লিমিট দেওয়া আছে, যদি এই আদালতে 7 বছর বা তার বেশি যদি কোনো জেল হয়ে থাকে। ঠিক আছে? একমাত্র তখনই এর আপিল করা যায়। এবং যদি কারো বিরুদ্ধে কোনো এতে মৃত্যুদণ্ড হয়, ডেথ পেনাল্টি হয়, তাহলে সে অবশ্যই করতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো মানে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার সংক্রান্ত ব্যাপার থাকে তাহলে তো আলাদাই কথা। তাহলে সেগুলো সরাসরি সুপ্রিম কোর্টে চলে যাবে। কিন্তু তোমার যদি 7 বছর বা তার কম জেল হয় ফৌজদারি মামলার ক্ষেত্রে, তুমি কিন্তু কোর্টে কেস করতে পারবে না। আপার কোর্টে তোমার কিন্তু হবে না। বুঝতে পারলে না পারলে না? স্যার, দেওয়ানির ক্ষেত্রে হলে? দেওয়ানি মামলার ক্ষেত্রে তো বাবা হচ্ছে তুমি মানে এ ব্যাপার নেই, তোমার তো জেলের ব্যাপার নেই। ঠিক আছে? দেওয়ানি মামলার ক্ষেত্রে এটা হয়, দেওয়ানি মামলার ক্ষেত্রে হয় যদি তোমার যে সম্পত্তির যে পরিমাণ, যেটা যেই জায়গাটাকে নিয়ে তুমি কেস করছো, তার মূল্য যদি 5,000 টাকার বেশি হয়। কোনো একটা সম্পত্তি বা যে কোনো জিনিসের দাম মানে ভ্যালুয়েশন 5,000 টাকার বেশি, তাহলে তুমি আপিল করতে পারো। কিন্তু সেই জায়গাটার দাম যদি 5,000 টাকার কম হয় বা কোনো জিনিস 5,000 টাকার কম হয়, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। 5,000 টাকার এবার দেখো যাই হয়, 5,000 টাকার বেশিই তো হয়। সেই কারণে দেওয়ানির ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে দেওয়ানির ক্ষেত্রে যাই হোক, 5,000 টাকার বেশি হলে তুমি উপরে যাবে। কিন্তু এর ক্ষেত্রে ঠিক আছে তুমি হবে না। বোঝাতে পারলাম না পারিনি বলো? আচ্ছা, দেওয়ানি মামলার ক্ষেত্রে তো কোনো জেল হয় না, তাই তো? না, দেওয়ানির ক্ষেত্রে জেল হয় না। দেওয়ানির ক্ষেত্রে কেন? তোমার হবে, তোমার খুব বেশি হলে তোমার কি বলে সাজা মানে জরিমানা ওই হতে পারে। জরিমানা হবে। জরিমানা হবে। তার বেশি কিছু হবে না। দেওয়ানি মামলার ক্ষেত্রে জরিমানা হয়। যেমন সাপোজ ধরো, এবার দেখো তুমি যদি না মানো, জেল হবে। কখন হবে? কোর্ট যে রায় দিল তুমি সেটাকে মানলে না, তখন আদালত অবমাননার জন্য জেল হবে। মানে এটা সিম্পলি একটা কথা বলছি। সাপোজ ধরো যে তুমি হচ্ছে তোমার হাজবেন্ডের কাছে খোরপোশ চাইলে। ঠিক আছে? যে তুমি হয়তো আমার সাথে থাকবো না, খোরপোশ চাইলে। তো বললো যে ঠিক আছে তোমাকে হচ্ছে এত টাকা খোরপোশ দিতে হবে। তাহলে কি হলো? জরিমানা হলো। কিন্তু সে হাজবেন্ড বললো যে না, আমি খোরপোশ দেবো না। তখন কি হবে? সে আদালতের রায় না মানার জন্য তার জেল হলো। তাহলে তার যে জেলটা হলো সেটা কিন্তু দেওয়ানি মামলার জন্য হলো না, আদালত অবমাননার জন্য জেল হলো। বুঝতে পারলাম না পারলাম? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? কিন্তু দেওয়ানি মামলায় কখনো কারো সাথে জেল হয় না, জেল হয় ফৌজদারি মামলা। ওকে, বলো ক্লিয়ার স্যার, হলো? হুম। স্যার বলছি এইগুলো কি মানে হাইকোর্টের কি এখতিয়ার না এইগুলোর মধ্যে পড়ছে? মানে এই হ্যাঁ যে হ্যাঁ, আহ, এগুলো ক- হাইকোর্টের এখতিয়ারের মধ্যে। বলো। হুম। হ্যাঁ মানে কতটা মানে কোনটা যাবে কোনটা যাবে না, এই হুম, ধরনের জিনিসগুলো যেগুলো সেগুলো বলছেন আর হাইকোর্টের কি। এখতিয়ারের মধ্যে পড়ছে। হাইকোর্টের যে এগুলো রিট সব বা এখতিয়ার। এখতিয়ার, এখতিয়ারের মধ্যে আচ্ছা, পড়ছে। আচ্ছা। ওকে। আচ্ছা, তাহলে নেক্সট দিন। মানে মানে স্যার হ্যাঁ, বলো। এগুলো কি ধরনের এখতিয়ার পড়ছে? মানে আচ্ছা, এখতিয়ারের তো অনেকগুলো বলে ভাগ দিচ্ছি রয়েছে। বলে দিচ্ছি বলে দিচ্ছি বলে দিচ্ছি, ভালো প্রশ্ন করছো। হ্যাঁ, যেমন সুপ্রিম কোর্টের অনেকগুলো এখতিয়ার থাকে, হাইকোর্টের দুটো এখতিয়ার থাকে। একটা হচ্ছে মূল এখতিয়ার, আর একটা হচ্ছে আপিল এখতিয়ার। এর বাইরে আর কোনো যে অ্যাডভাইজারি বা কিছু থাকে না। একমাত্র মূল এখতিয়ার থাকে আর আপিল এখতিয়ার থাকে। মূল এলাকার মধ্যে এই যে তোমার হাইকোর্ট যে কাজগুলো করতে পারে সেগুলো, আর আপিল এখতিয়ারের মধ্যে আমি যে প্রশ্নগুলো করলাম সেগুলো, যে তুমি কোন কোন গ্রাউন্ডে হাইকোর্টে আপিল করতে পারো। আর মূল এখতিয়ারের মধ্যে সুপ্রিম কোর্ট কোন কোন, হাইকোর্ট কোন কোন বিষয়ে মাথা ঘামাতে পারে। বুঝতে পারলে ব্যাপারটা বললাম?
হাইকোর্টের দুটো এখতিয়ার, একটা হচ্ছে মূল এখতিয়ার, একটা হচ্ছে আপিল এখতিয়ার। ক্লিয়ার? আপিল এখতিয়ারের মধ্যে কোন কোন বিষয় মাথা ঘামাতে পারে সেটা হচ্ছে আপিল একদম এখতিয়ার। এখতিয়ার আর এখতিয়ার মূল এখতিয়ার? মূল মূল এখতিয়ার এখতিয়ার মূল এখতিয়ার এই যে বললাম, মূল এখতিয়ারের মধ্যে সুপ্রিম কোর্ট কোন কোন বিষয়ের মধ্যে সুপ্রিম কোর্ট কাজ করতে পারে। ঠিক আছে, যেমন এই যে বললাম মানে তোমাকে হাইকোর্ট, মানে হাইকোর্ট। হাইকোর্ট। উফ, খালি সুপ্রিম আচ্ছা। কোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট একদম নয়, হ্যাঁ হাইকোর্টের কথা হ্যাঁ বলছি। হাইকোর্ট যেই যেই বিষয়ে সে কাজ করতে পারে সেগুলো হাইকোর্টের মূল এখতিয়ার। আর আপিল এখতিয়ারের মধ্যে তুমি হাইকোর্টে তুমি গিয়ে যেগুলোর জন্য আপিল করতে পারো সেগুলো হাইকোর্টের আপিল এখতিয়ার। বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা হুম হুম মানে মূল এখতিয়ারের মধ্যে হাইকোর্ট নিজে যে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে পারে, আপিল এখতিয়ারের মধ্যে তুমি হাইকোর্টে গিয়ে যে সংক্রান্ত আপিল করতে পারো। বোঝা গেল? আচ্ছা। ওকে, আচ্ছা তাহলে নেক্সট দিন, পরের দিন তোমাদের কি আলোচনা করি? পঞ্চায়েতি নাকি? পঞ্চায়েত? হ্যাঁ, ওটা করে দিন। আচ্ছা, তাহলে আমি পরের দিন টোটালি আলোচনা করব আমাদের যে পঞ্চায়েতের মধ্যে কি করে আমাদের ভারতে পঞ্চায়েতি রাজ এলো। ঠিক আছে, পঞ্চায়েতি রাজ এলো ব্যাকগ্রাউন্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চায়েতি রাজের মধ্যে পঞ্চায়েত কিভাবে কাজ করে এটা ইম্পর্টেন্ট নয়, এর যে ব্যাকগ্রাউন্ড, কোথা থেকে এলো, কেন রাজস্থানে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গঠিত হয়েছিল। ঠিক আছে, প্লাস পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, ভারত তো স্বাধীন হলো 1947 সালে, কিন্তু সারা ভারতে পঞ্চায়েতি রাজ চালু হলো 1993 সালে। কেন এত গ্যাপ? এত পরে কেন পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল? প্লাস পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এখানে শুরু না হয়ে কেন ফান্ডামেন্ট আমাদের যখন ডিপিএসপির আর্টিকেল 40-এ কেন এটাকে ইনক্লুড করা হয়েছিল? এটাকে তো আমাদের শিডিউল 7 এর মধ্যে ইনক্লুড করে কেন্দ্র রাজ্যের সঙ্গে 3 টায়ার গভর্নমেন্টে ইনক্লুড করতে পারতো, কেন করেন? কেন এটার জন্য 1992 সালে অ্যামেন্ডমেন্ট করে আমাদের যে মানে আলাদা করে যে শিডিউল অ্যাড করে তার মধ্যে করা হলো, সেগুলো কেন? কার ব্যাকগ্রাউন্ড? প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা ব্রিটিশ ভারতে কে চালু করেছিল? কেন তাকে মানে মানে ভারতের স্বায়ত্তশাসনের জনক বলা হয়? কোন প্রেসিডেন্সিতে প্রথম হয়? একটু ব্যাকগ্রাউন্ড গুলো আমি পরের দিন আলোচনা করব। তারপরে সেখান থেকে ধীরে ধীরে আলোচনা করব যে এগুলো হওয়ার পরে 1947 সাল থেকে 43 এর মধ্যে কোন কোন কমিটি গঠন করা হয়েছিল, যেই কমিটি গুলো এই পঞ্চায়েতি রাজ সম্পর্কে রিকমেন্ডেশন দিয়েছে। এবং এট লাস্ট থাকবে কি, রাজীব গান্ধী, ভিপি সিং, এরা এত বড় ভিশন রাখার পরেও কেন একদম নরসিম্মা রাওয়ের সময় এসে পঞ্চায়েতি রাজ চালু হলো? কেন রাজীব গান্ধী ফেল হলো, ভিপি সরকার, ভিপি সিং ফেল হলো, নরসিংহা রাও কেন সাকসেসফুল হলো, বা তার ইম্প্যাক্ট কি পড়লো, সেগুলো আলোচনা হবে পরের দিন, পঞ্চায়েতি রাজের ব্যাকগ্রাউন্ড। ওকে, বুঝা গেল? এটা আমাদের নেক্সট ক্লাসের ডিসকাশন।